সারা বাড়িতে কেউ নেই, আমি আর ছোট সাহেব ছাড়া। বাড়ির সবাই বাইরে গেছে। বড় সাহেব তো সে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে দেখে। মালিক আর মালকিন তো গ্রামের বাড়ির কাছে বেড়াতে। আমাকেও সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ছোট সাহেব যেতে চায়নি, তো তাই আমাকে রেখে গেছেন ছোট সাহেবের খেয়াল রাখার জন্য। বিকেল 5টা বেজে গেছে। ইস, ছোট সাহেব তো এখন কফি খাবেন। যাই, তাড়াতাড়ি করে কফিটা বানাই, তাহলে আজকে আর আমার রক্ষে নেই। আমি তাড়াতাড়ি করে কফি বানাতে চলে গেলাম। গ্যাস অন করতে যেয়ে একটু আগুনের ছোঁয়া আমার হাতে লেগে গেছে। তেমন কিছু হয়নি। আমি কফিটা বানিয়ে নিয়ে তাড়াতাড়ি ছোট সাহেবের ঘরে ঢুকলাম। ওনার ঘরেই ঢুকে দেখি উনি ল্যাপটপে কার সাথে যেন কথা বলছেন। আমাকে দেখার পরপরই ছোট সাহেব ল্যাপটপটা অফ করে দিলেন। উনি আমাকে দেখে চরম পর্যায়ে রেগে গেছেন। রাগী গলা নিয়ে আমায় বলতে লাগলেন, তুই এইখানে কি করছিস? আমার ঘরে কেন এসেছিস? আপনি তো এই সময় কফি খান, তাই কফি নিয়ে এসেছি। কফি নিয়ে এসেছিস ভালো কথা, আমার ঘরে যে ঢুকলি, দরজায় তো একবার নক করতে পারিস, তা না করে সরাসরি আমার ঘরে ঢুকে গেলি। মাফ করবেন ছোট সাহেব, আমি বুঝতে পারিনি। এরপর থেকে আমি দরজায় টোকা দিয়ে আপনার অনুমতি নিয়েই আপনার ঘরে আসব। তিনি বিছানা থেকে উঠে এসে আমার হাতটা শক্ত করে ধরলেন। আমার খুব ব্যথা করছে। এমনভাবে উনি আমার হাত ধরছেন যে কফি তো প্রায় পড়েই যাচ্ছিল। বুঝতেই পারিনি বললেই হলো, ফাজিল মেয়ে একটা। তোকে কতবার বলছি আমার সামনে আসবি না তুই। ছোট সাহেব আমার হাতটা মোচড় দিয়ে ওইদিকে ঘুরিয়ে নিল। আমার হাতটা এখন আরও ব্যথা করছে। আমি আর সহ্য করতে পারছি না। এবার উনি বলতে লাগলেন, তুই তো আমার কথা শুনিস না, তাও বেহায়ের মতো আমার সামনে চলে আসিস। তুই কি বুঝতে পারিস না আমি তোকে সহ্য করতে পারি না? আজকের পর থেকে তুই আমার সামনে আসবি না। হ্যাঁ, আসবো না। আমার হাতটা ছেড়ে দিয়ে উনি কফি মগ হাতে নিল। কফিতে একটু চুমুক দিয়ে বলে উঠলেন, এটা কি কফি হয়েছে? একদম ঠান্ডা হয়ে গেছে। কি বলেন ছোট সাহেব? আমি তো এইমাত্র বানিয়ে নিয়ে আসলাম। এত তাড়াতাড়ি কি করে ঠান্ডা হয়ে যেতে পারে? তাহলে তুই নিজেই দেখ কতখানি ঠান্ডা। এই কথা বলার সাথে সাথে উনি আমার 2 হাতে গরম কফি ঢেলে দিলেন। হাতটা জ্বলে যাচ্ছে আমার। এইবার বুঝতে পারলি তো কত ঠান্ডা হয়ে গেছে? যা, বের হ আমার ঘর থেকে। আমি চলেই যাচ্ছিলাম ওনার ঘর থেকে। উনি পিছন থেকে ডাক দিয়ে বলতে লাগলেন, এই শোন। জি ছোট সাহেব। আজকে রাতে আমার জন্য রান্না করার দরকার নেই। ফ্রেন্ডরা আসবে, ওরা বাইরে থেকে খাবার নিয়ে আসবে। ঠিক আছে। আমি ওনার ঘর থেকে বের হয়ে আসলাম। আস্তে আস্তে করে নিজের রুমে বসে পড়লাম। আমি কান্না করতে লাগলাম, হাতে ফু দিতে লাগলাম। একদম ফোসকা পড়ে গেছে। এরকম জ্বালা আর সহ্য করতে পারছি না। আমার শুধু কান্না পাচ্ছে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ছোট সাহেব ফ্রেন্ডরা চলে এসেছে। সবগুলো ফ্রেন্ডস একসাথে জড়িয়ে ধরলো। ছোট সাহেবকে ওনারা বলতে লাগলো, কিরে প্রান্তিক, কেমন আছিস? ভালোই আছি রে। তোরা কেমন আছিস সেটা তো আগে বল। আমরাও ভালো আছি। খাবার আনবি বলেছিলিস, তাই বলে এত কি নিয়ে এসেছিস? এত খাবে কে? আমরাই খাবো। আমরা এত খাই না কি রে? তবে ভালোই করেছিস। ছোঁয়া তো রয়েই গেছে। মম ড্যাড রেখে গিয়েছে আমার দেখাশোনার জন্য। আমি নিশ্চিত ও নিজের রান্না মোটেও করবে না, ওই খেয়ে নেবে। আগে বল, এগুলো এখন কোথায় রাখবো? এগুলো তো বেড়ে রাখতে হবে। দাঁড়া, ছোঁয়াকে ডাক দিচ্ছি। এই প্রান্তিক, এই ছোঁয়াটা আবার কে? আমাদের বাড়ির আগে আন্টি কাজ করতো না, তার একটা মাত্র। ওই আন্টি মারা যাওয়ার পর থেকে ও এইখানেই থাকে। বলতে গেলে মম ড্যাড ওকে রেখে দিয়েছে। মম ড্যাড অবশ্য ওকে পড়াশোনা করাচ্ছে। দে তাড়াতাড়ি ডাক দে ওকে। দিচ্ছি। ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। আরে, আমি এতক্ষণ ঘুমিয়েছি? আমাকে তো ছোট সাহেবের জন্য রান্না করতে হবে। আরে, আমি এত টেনশন করছি কেন? উনি তো বলেই দিয়েছেন আজকের রান্না না করতে। ওনার ফ্রেন্ডসরা খাবার নিয়ে আসবে। ছোট সাহেব আমাকে ডাকছেন। ওই তাড়াতাড়ি বাইরে চলে আয়। উনি এখন কেন আমাকে ডাকছেন? উনি তো বলেই দিয়েছেন ওনার সামনে না যেতে। তাহলে এখন কেন আমাকে প্রয়োজন পড়ছে? আমি যাব না ওনার কাছে। কিরে, আসছে না কেন? দাঁড়া, তোর এক্ষুনি মজা দেখাচ্ছি, ফাজিল মেয়ে একটা। ছোট সাহেব নিজেই আমার ঘরে আসলেন। আমি বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম। উনি বলতে লাগলেন, তোকে না সেই কখন থেকে ডাকছি, তুই কোনো রেসপন্স দিচ্ছিস না কেন? আপনি তো বললেন আমাকে আপনার সামনে না যেতে। আসলে তুই আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আমি ওনাকে বলছি, ছাড়ুন আমাকে, বলছি, কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছাড়ুন। আমাকে টানতে টানতে ওনার ফ্রেন্ডসদের সামনে নিয়ে গেলেন। আমাকে বলতে লাগলেন, যা, এগুলো বেড়ে দিচ্ছি ছোট সাহেব। ওনার ফ্রেন্ডসরা ওনাকে বলছেন, এই কি ছোঁয়া? কত সুন্দর রে। এই, নজর দিবি না,
সামলে থাকবি। ছোঁয়া কিন্তু এই পরিবারে খুব আদরের, কোনো উল্টোপাল্টা কিছু করলে খবর আছে, ছেড়ে কথা বলবে না কিন্তু। তার মানে তোর খুব আদরের, তাই না প্রান্তিক? তুইও খুব আদর করিস, তাই না? না, আমার আদরের না। আমি ওকে দেখতে পারি না, সহ্য করতে পারি না। আমার তো তোর কথা বিশ্বাস হচ্ছে না। তোর মতো একটা ছেলে এমন একটা সুন্দরী মেয়েকে ছেড়ে দিয়েছে, সেটাই তো বিশ্বাস করতে পারছি না। আর কাকে কি বলছি? তোর যা পছন্দ দেখলে মনে হয় কি এক একটা হিজড়া। ঘরেই সুন্দরী মেয়ে থাকতে আর উনি বাইরে খুঁজছেন। এই তোরা ফালতু আলাপ এইবার বন্ধ করবি? আজকের মজাটা মাটি করে দিস না। ওই তো ছোঁয়া এসেছে বেড়ে নিয়ে, চল খেয়ে দে, মজা শুরু করি। চল। আমি খাবার বেড়ে নিয়ে চলে আসলাম। তারপর ওনাদের খাবার খেতে দিলাম। যখন সবাই খাবার মুখে দিল, সবাই একসাথে খাবার ফেলে দিল। ছোট সাহেব বলতে লাগলো, এই ফাজিল, তুই কি খাবার নিয়ে এসেছিস? খাবারটা আর আজকের মজাটাই মাটি করে দিলি। আগে তো কোনোদিন এমন হয়নি, আজকে হঠাৎ এমন কেন হলো? দেখ, ভালো লাগে না, না খেয়ে থাকতে হবে। দেখ কিসের জন্য যে ছোঁয়াকে মানা করলাম রান্না করতে। আমি ছোট সাহেব আর তার বন্ধুদের বলতে লাগলাম, আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি, বেশি সময় লাগবে না। হ্যাঁ ঠিক আছে, যা। আমি ওনাদের জন্য রান্না করতে চলে গেলাম। ভাবছি যে কি রান্না করা যায়, আর কিছু না ভেবে বিরিয়ানি রান্না করা শুরু করে দিলাম। আর এমনিতে ছোট সাহেব তো বিরিয়ানি খেতে বেশি পছন্দ করেন। আমি বিরিয়ানি রান্না শুরু করে দিলাম। ছোট সাহেব বন্ধুরা ওনাকে বলছে, তোর কি মনে হয় এখন ছোঁয়া কি রান্না করে নিয়ে আসতে পারে? জানি না রে, তবে যদি বিরিয়ানি রান্না করে নিয়ে আসে সেই মজা হবে। আমি একদম তৃপ্তি সহকারে খাবো। প্রচুর খিদা পেয়েছে। এমন ভাব দেখাচ্ছিস যে শুধু তোরে খিদা লেগেছে, আমাদের লাগেনি। আরে আমি তো সবার কথাই বললাম, আমি তো নিজের কথা বলিনি শুধু। জানিস তুই কত ভাবিস আমাদের নিয়ে। এই তোরা এখন এসব টপিক বাদ দে। আরে ছোঁয়া তাড়াতাড়ি কর না। আরে তুই যে একটু হেল্প কর তোর সুন্দরী গার্লফ্রেন্ডকে যে মজা করে। কি? আমার? তোরা কিন্তু একটু বেশিই বুঝছিস। ওর সাথে আমার কোনো রিলেশন নেই। ও শুধু আমাদের বাড়িতে থাকে, কাজ করে। আমি তো ওকে দেখতেই পারি না। তুই যতই বলিস না, তুই যে ওর সাথে যে করিস সেটা আমরা খুব ভালোভাবে বুঝে গেছি প্রান্তিক। এই তোরা একদম চুপ কর, একদম ফালতু কথা আমার সামনে বলবি না। তোর ভাবসাব বলেই দিচ্ছে তুই করিস। চুপ কর না তোরা। আমি বিরিয়ানি রান্না করে ওনাদের কাছে নিয়ে গেলাম। আমি ওনাদের সামনে যে বললাম, হয়ে গেছে। সবাই ক্ষুধার জ্বালায় খাবার টেবিলে এসে বসলো। আমি সবাইকে খাবার বেড়ে দিলাম। এতটাই ক্ষুধা পেয়েছে যে সাথে সাথে বিরিয়ানি মুখে দিল। সবাই বলতে লাগলো, অনেক টেস্ট হচ্ছে। ছোট সাহেবের একজন বন্ধু বলে উঠলো, কিরে প্রান্তিক, তৃপ্তি করে খাচ্ছিস তো? তুই তো বিরিয়ানির কথাই ভাবছিলি। আচ্ছা ছোঁয়া, তুমি কি করে বুঝলে প্রান্তিক এখন বিরিয়ানি খেতে মন চাইছে? কারণ উনি বিরিয়ানি খেতে পছন্দ করেন। আর কোনো পার্টি হোক না কেন উনি বিরিয়ানি খান, এর জন্য আর কি। ও আচ্ছা, আর বিরিয়ানি অনেক টেস্ট হয়েছে। এত টেস্ট আগে কোনো দিন পাইনি। ধন্যবাদ। তোমার বয়স কত? এই তো 18 পড়বে এবার। ভালো। ওনাদের কথা বাদ দিলে খাবার খেয়ে নিলেন। যার যা প্রয়োজন আমি তুলে তুলে দিচ্ছি। সবার খাওয়া শেষ। সবাই হাত ধুয়ে আসলো। ছোট সাহেব সবাইকে বলল, চল পার্টি শুরু করি। লেটস গো, প্লে দ্য মিউজিক। আভি তো পার্টি শুরু হুয়া হে, এই গানটি বাজাচ্ছে। সবাই নাচানাচি করলো। আমি তো ছোট সাহেবের দিকে তাকিয়ে আসছি। জানি না কিসের টানে ওনার দিকে তাকিয়ে রয়েছে। ওনার দেওয়া সব কষ্ট সহ্য করে নিই। তেমন কষ্ট হয় না আমার। ওনাকে নাচকেই বরাবর শুধু দেখেছি। একসময় উনি আমার দিকে তাকালেন। আমি ওইখান থেকে চলে যেয়ে নিজের ঘরে চলে আসলাম। ওনার বন্ধু ওনাকে বলছে, কিরে ভিতরে চলে গেলে কেন? তুই আটকালি কেন? ওর হয়তো এইসব ভালো লাগছে না তাই চলে গেছে। আমি ওকে কি আটকাবো? আরে মেয়েটা কিছু খায়নি, না খেয়ে শুয়ে পড়বে নাকি? কি? আমি আমার রুমে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছিলাম। ছোট সাহেব আমার ঘরে আসলেন। উনি আমার হাত ধরে জোরে টান দিয়ে ঘুম থেকে উঠালেন। এমন মনে হচ্ছিল যে আমার দম বন্ধ হয়ে আসছে। কোনো কিছু না বলেই ছোট সাহেব আমাকে টানতে টানতে আমাকে ঘরের বাইরে নিয়ে গেলেন। যেখানে পার্টি হচ্ছিল সেখানে নিয়ে গেলেন। হাতটা শক্ত করে ধরে সামনে খাবার টেবিলে সামনে বসালেন। ধমক সুরে বলতে লাগলেন, তুই এখনও খাসনি কেন? তোর প্রবলেমটা কি? ছোট সাহেব, আমার খিদে নেই, তাই আজকে খাবো না। খিদে নেই বললেই হলো? তুই এক্ষুনি আমার সামনে বসে খাবি। তাড়াতাড়ি খা। কিন্তু ছোট সাহেব। কোনো কিন্তু নয়, এক্ষুনি খা। এই কথা বলার পর ছোট সাহেব আমার সামনে 1 প্লেট বিরিয়ানি রাখলেন। আমি ছোট সাহেবকে বলছি, ছোট সাহেব আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এগুলো খেলে আমার দম আটকে আসে। কোনো কিছুই হয় না তোর। এগুলো শুধু তোর অজুহাত না খাওয়ার। এক্ষুনি খাবি তুই।
আমি বাধ্য হয়ে বিরিয়ানি খেতে শুরু করলাম। ছোট সাহেব আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। পেছনে দাঁড়িয়ে ছোট সাহেবের বন্ধুরা বলাবলি করছে, আমি তোদের কাছে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কি কথা রে? এই ছোঁয়া প্রান্তিককে ভালোবাসে। কিভাবে? দেখ কিভাবে ছোঁয়া প্রান্তিকের কথা শুনেই যাচ্ছে। যতই ছোঁয়া এখন খেতে না মন চাচ্ছে, ভালোবেসে বলেই তো কথা শুনছে। তোর কথাও ঠিক হতে পারে। আমার পেটটা একদম ভরে গেছে। ছোট সাহেব, এটা আবার কোন অত্যাচার? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোট সাহেব আবার আমাকে বলছেন, খাওয়া শেষ? হাত ধুয়ে আসো। আমি এক দৌড়ে রান্নাঘরে গেলাম হাত ধোয়ার জন্য। ছোট সাহেবের মন কিছুতেই বুঝি না রে বাপু। এক এক সময় এক এক স্টাইলে অত্যাচার। ওনার মনে যে কী চলে কিছুই বুঝি না আমি। হাত ধুয়ে আবার ওনার সামনেই চলে আসলাম। এখন আবার কি বলে বসবে আল্লাহ জানে। আমাদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আমি তাড়াতাড়ি যেয়ে দরজাটা খুললাম। বাইরের 5টা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা ভেতরে ঢুকলেন। আমি দরজা আটকে দিলাম। ওই 5জন মেয়ে ছোট সাহেবের 5জন বন্ধুকে যেয়ে জড়িয়ে ধরল। ছোট সাহেব ওইদিকে মুখ করে তাকিয়েছে। ছোট সাহেব একজন বন্ধু ওনার কাছে যেয়ে বলল, দোস্ত প্লিজ একটা কথা রাখ। কী কথা? আজকে রাতের জন্য তুই ছোঁয়াকে তোর গার্লফ্রেন্ড বানাতে পারবি? কেন? আমরা আমাদের জানুকে এটা বলে জানিয়েছি যে তোর একটা সুন্দরী গার্লফ্রেন্ড হয়েছে, সেইটার জন্য ওরা এসেছে। তোরাও পারিস বটে। প্লিজ প্লিজ। ঠিক আছে। আমি দরজা আটকে দিয়ে নিজের ঘরে চলে যাচ্ছিলাম। ছোট সাহেব আমাকে বলেছেন, তুই কোথায় যাচ্ছিস? আমি কি তোকে যেতে বলেছি? আমি যতক্ষণ না পর্যন্ত তোকে যেতে বলবো তুই যেতে পারবি না। আমার আর কী করার, আমি হয়ে দাঁড়িয়ে পড়লাম। উনি আমার হাত ধরে টান দিয়ে ঘুরিয়ে কোমরে হাত দিলেন। আর মেয়েগুলো বলতে লাগলো, হ্যালো লেডিস, শি ইজ মাই বিউটিফুল গার্লফ্রেন্ড। ওয়াও, সো সুইট, সো বিউটিফুল, সো কিউট। থ্যাঙ্কস বয়েজ অ্যান্ড গার্লস, লেটস স্টার্ট দ্য পার্টি, প্লেট মিউজিক। উনি আমার হাতটা ধরে এমনভাবে ড্যান্স করছেন যে আমার হাত উনি ভেঙেই ফেলবেন। আর আজকে ওনার ছোঁয়ায় বড্ড অদ্ভুত লাগছে। উনি যতবার আমার কোমরে হাত দিচ্ছেন ততবার কেঁপে উঠছি। আমি আর পাচ্ছি না। আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। উনি আমার কোমরে হাত দিয়ে আমাকে সামনে ঘুরিয়ে ওনার মুখ আমার ঘাড়ের কাছে নিয়ে আসলেন। আমি আমার চোখটা বন্ধ করলাম। আমি অনুভব করতে পারলাম উনি ওনার ঠোঁট আমার ঘাড়ের সাথে স্পর্শ করেছেন। আমি একদম পুরোপুরিভাবে কেঁপে উঠলাম। আমি আর সহ্য করতে পারছি না ওনার এই নতুন অত্যাচার। আমার খুব লজ্জা লাগছে। আমি ছোট সাহেবকে ধাক্কা দিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে আসলাম। তিনি মেয়েগুলোকে বলছেন, লেডিস, সি ডোন্ট লাইক ড্যান্স। ও ওকে ফাইন। ওনারা আবার শুরু করে দিলেন ওনাদের পার্টি। আমি আমার রুমে যেয়ে মুখ লুকিয়ে বসে পড়লাম। আমার বুকটা থরপর করছে। আমার ঘাড়ের হাত দিলাম। এটা আজকে আমার সাথে কি হলো? যতবার আমি আমার চোখ বন্ধ করছি ততবার আমি ছোট সাহেবের স্পর্শ অনুভব করছি। এর আগেও উনি আমাকে ছুঁয়েছেন, কিন্তু কখনো এমন লাগেনি। কিন্তু আজকে আমার এমন কেন লাগছে? চোখ বন্ধ করে ওনাকে দেখতে পাচ্ছি আর ওনার স্পর্শ করাকে অনুভব করতে পারছি। তবে কি আমি? আমার মোবাইলটা বেজে উঠল। খালা আম্মা ফোন করেছেন। আমি ফোনটা ধরলাম। আসসালামু আলাইকুম খালা আম্মা। ওয়ালাইকুম সালাম। কী করছিসটা কি? কিছু না খালা আম্মা। আজকে প্রান্তিক মানে তোর ছোটো সাহেব তোর উপর অত্যাচার করেনি তো? না খালা আম্মা। এখন তোর ছোটো সাহেব কী করছে? খেয়ে দিয়ে ঘুমোতে গেলেন। মিথ্যে বলছিস না তো? না। ঠিক আছে, খোদা হাফেজ, খোদা হাফেজ। খালা আম্মার সাথে কথা বলা শেষ করে নিজে শুয়ে পড়লাম। জানি না ওনারা এখন ঘুমিয়েছেন কি না। গানের শব্দ তো এখনও শোনা যাচ্ছে। মাফ করবেন খালা আম্মা, আপনাকে মিথ্যে বললাম। আপনাকে যদি সত্যিটা বলতাম তাহলে আপনি ছোট সাহেবের উপর রাগ দেখাতেন, আর স্যার ওনার উপর আরও রাগ করে বসতেন। এমনি তো রাগ করে বসে আছেন, আর রাগ বাড়াতে চাই না। আমি কোনো মতেই ঘুমিয়ে পড়লাম। কিসের জন্য রাত 3টায় আমার ঘুম ভাঙলো। আমি ঘরের বাইরে বের হলাম। বাইরে এসে দেখি উনি নিচে শুয়ে আছেন। ওনার বন্ধুরা চলে গেছে। তার মানে সারা রাত পার্টি করতে করতে এইখানে ঘুমিয়ে পড়েছেন। আমি ওনাকে আস্তে আস্তে করে উঠালাম। তারপর সিঁড়ি দিয়ে কষ্ট করে ওনার ঘরে নিয়ে গেলাম আর ওনাকে বেডে শুইয়ে দিলাম। ওনাকে শুইয়ে দিয়ে চলে যাচ্ছিলাম, যাওয়ার সময় আমি অনুভব করলাম আমার ওড়না কেউ টেনে ধরেছে। আমি পিছনে ফিরে দেখি ছোট সাহেব ঘড়ির সাথে আমার ওড়নাটা বেজে রয়েছে। আমি ছোট সাহেবের পাশে যেয়ে বসলাম। আমি আমার ওড়নাটা ছড়ানোর জন্য ওনার ঘড়ির উপর হাত রাখলাম। ওড়না ছোটানোর চেষ্টা করছি। ওড়নাটা ছুটে গেছে ঠিক এই সময় উনি এই পাশে ঘুরে আর একটা হাত আমার হাতের উপর রাখলেন। আমার বাম হাত এখন ওনার হাতের দখলে। উনি এমনভাবে রেখেছেন যা না পারছি ছোটাতে। হায় আল্লাহ, তুমি এখন আমাকে সাহায্য করো। অবশেষে উনি ওই পাশে ঘুরলে আমি বেঁচে গেলাম। আমি আর এক মুহূর্ত দেরি না করে আমার ঘরে চলে আসলাম। আমার ঘরে আসতে না আসতেই আজান দিয়ে দিল। আমি আর
না শুয়ে ওয়াশরুমে যেয়ে উজু করে আসলাম, তারপর নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়ে রান্নাঘরে গেলাম, ছোটো সাহেবের জন্য রান্না করতে লাগলাম। আর আজকে সবাই চলে আসবে, খালাম্মা আর স্যার এক্ষুনি চলে আসবে। দুপুরের দিকে বড় সাহেব আর তার স্ত্রী আসবেন। বলতে গেলে আমি এখন ছোটো সাহেব, স্যার আর খালাম্মার জন্য রান্না করছি। আমার রান্না শেষ, তখনই কলিং বেলটা বেজে উঠল। আমি দরজার সামনে যে দরজাটা খুলে দিলাম। দরজা খুলে দেখি খালাম্মা স্যার এসেছে। ওনারা ভেতরে আসলেন, এসে বসলেন। স্যার আমাকে জিজ্ঞাসা করছেন, কী গো, রান্না কি হয়ে গেছে? জি স্যার। প্রান্তিক মানে তো ছোটো সাহেব কি উঠেছে? না স্যার, এখনও ওঠেনি। ও। ওনারা খেতে বসলেন। ঠিক ওই সময় ছোটো সাহেব জোরে করে চিল্লিয়ে আমাকে ডাকছেন, এই তুই কোথায়, তাড়াতাড়ি উপরে আয়। আমি বলতে লাগলাম, আমি ভাই তাড়াতাড়ি উপরে যাই, নয়তো আবার তিনি নিচে এসে আমায় টানতে টানতে উপরে নিয়ে যাবেন। আমি শুধু একটা দৌড় দিলাম। খালাম্মা স্যারকে বলছে, ছেলেটা কিন্তু মেয়েটার উপর একটু বেশি অত্যাচার করছে। সেটা তো দেখতে পাচ্ছি, কিছু একটা তো করতে হবে। আমি এক দৌড়ে ওনার রুমে গেলাম। তিনি শরীর মোচড়াতে মোচড়াতে বলতে লাগলেন, কালকে পার্টি করার পর থেকে শরীরের মাথাটা একটু বেশি ব্যথা করছে, একটু মালিশ করে দে না রে ছোঁয়া। দিচ্ছি ছোটো সাহেব। আগে মাথা দে। জি ছোটো সাহেব। আমি ওনার মাথায় মালিশ করে দিতে লাগলাম। একটু পরপর উনি বলছেন, আস্তে দেখি, জোরে দিচ্ছিস, মেরে ফেলবি নাকি? আমি আবার কি জোরে দিলাম রে? আস্তে করেই তো দিচ্ছি, যত সব আমার উপর চটটাই করার বাহানা। একটু পরে রেগে গিয়ে আমার হাতটা ওই পাশে ঘুরিয়ে বলতে লাগলো, কতবার বলবো আস্তে করে দে, আস্তে করে দে, তুই তো আমার কথা শুনিসই না। ছোটো সাহেব আমাকে ছাড়ুন, আমার খুব লাগছে। লাগলে লাগুক, আমার কিছু যায় আসে না। তুই আমার কথা শুনিস না, আমি তোকে ছেড়ে দিব, তা তো হবে না। আমি তো আপনার প্রত্যেকটা কথা শুনি, কোনো কথাটা আমি শুনিনি ছোটো সাহেব। আবার মুখের উপর কথা বলে। এইভাবে পুরো 10 মিনিট আমার হাত ধরে রাখলেন। ব্যথায় একদম মরে যাচ্ছি। আমার হাতটা ছেড়ে দিয়ে উনি আবার বলা শুরু করলেন, যা উপরে গিয়ে আয় আমার খাবার নিয়ে। জি ছোটো সাহেব। আমি হাত বুলাতে বুলাতে নিচে চলে আসলাম। একটা প্লেটে ওনার জন্য খাবার বেড়ে নিলাম। খাবার নিয়ে যেতে লাগলাম। খাবারের উপর দিয়ে যেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে তাকিয়ে দেখি ওনার গায়ে কোনো গেঞ্জি নেই। আমার খুব লজ্জা লাগছে ওনাকে দেখে। আমি বাইরে দাঁড়িয়ে বললাম, ছোটো সাহেব, ভেতরে আসবো? টেবিলের উপর রেখে যা, আর কালকের ঘটনাটা বেশি মনে নিস না। আমি মনে নিইনি ছোটো সাহেব, যা এইবার। আমি নিচে নেমে নিজের ঘরে চলে আসলাম। হাতটাকে বোলাতে লাগলাম, খুব ব্যথা করছে। খালাম্মা স্যারকে বলেছেন, প্রান্তিক কিন্তু ছোঁয়ার উপর একটু বেশি অত্যাচার করেছে। আপনি কিছু একটা করুন। আজকে সকালে নিশ্চিত আবার কিছু একটা করেছে। সেটাই তো ভাবছি গো রাবেয়া। কী ভাবলেন? ভাবছি যে দুজনে বিয়ে দিয়ে দিব। এইভাবে কি বলছেন? এমনিতে যা অত্যাচারটুকু করে, পরে তো আরও বেশি করবে। বিয়ে ছাড়া আর কোনো উপায় নেই গো রাবেয়া। আমার বিশ্বাস এই বিয়ে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি যা ভালো বুঝেন তাই করুন। মেয়েটার উপর অত্যাচার সহ্য করা যাচ্ছে না। আমি দুপুরে খাবার বসিয়ে দিলাম। খালাম্মা আসলেন রান্নাঘরে। তিনি আমাকে বলছেন, আজকে তোকে আর রান্না করতে হবে না। আজকে একটু পর গিয়ে, কলেজটা অফ হয়ে যাওয়ার পর তুই তো পড়ছিসই না। খালাম্মা, আমি পরে পড়ে নেব, এখন আমাকে রান্না করতে দিন। না, এইবার তুই তোর ঘরে যা। জি খালাম্মা। বড় সাহেব ও তার স্ত্রী চলে এসেছেন। তাদের সাথে মেম সাহেবের ভাইও এসেছেন। আমি ওনাদের সামনে গেলাম, ওনাদের ব্যাগ হাতে নিলাম। নেওয়ার সাথে সাথে বলে উঠলাম, কি ব্যথা গো? মেম সাহেব আমাকে বলতে লাগলেন, কোথায় আবার ব্যথা পেলি? ব্যাগ আমার কাছে দে। না না থাক, আমি নিয়ে যাচ্ছি। আমি ব্যাগটা নিয়ে ওনাদের ঘরে দিয়ে আসলাম। আমি আমার ঘরে আসলাম। মেম সাহেব আমার ঘরে আসলেন। তিনি আমাকে বলছেন, সত্যি করে বলতো, তোর হাতে ব্যথা শুরু হলো কী করে? এমনি প্রান্তিক কিছু একটা করেছে? না না, উনি কী করতে যাবেন? তুই যদি আমাকে বড় বোন মনে করে থাকিস, তাহলে সত্যি করে বল আমাকে। আমার কাছ থেকে কিছুই লুকিয়ে রাখিস না। আমি মেম সাহেবকে সব খুলে বললাম। মেম সাহেব আমাকে বললেন, আজকে সকালটা তো বুঝতে পারলাম, কিন্তু কালকে রাতেরটা আমি কিছুই বুঝলাম না। সে তো আমি নিজেও বুঝতে পারিনি। ইদানিং একটু বেশি বেশি করছে প্রান্তিক। তোমার ওপর অত্যাচারটা একটু বেশি করছে। এই জিনিসটা আমাদের সবার চোখে পড়ে। আমাদের সবার খুব খারাপ লাগে এই বিষয়টাতে। আমি আর কিছু বলতে পারলাম না। তার কিছুক্ষণ পর ছোটো সাহেব আমাকে ডাক দিলেন, এই তাড়াতাড়ি উপরে আয়। আমি বলতে লাগলাম, এই তো আবার ডাকছেন। যাবে না তুমি এখন উপরে? দেখি ও কিভাবে তোমাকে অত্যাচার করে। আমাকে যেতে দিন মেম সাহেব। আমি নিজের থেকে উপরে না গেলে উনি নিচে এসে আমায় টানতে টানতে উপরে নিয়ে যাবেন। আমাকে যেতে দিন। তুই যা ভালো মনে করিস তাই কর, আমরা তো আর তোকে আটকাতে পারবো না। আমি এক দৌড়ে উপরে চলে গেলাম। বাইরে দাঁড়িয়ে বলতে লাগলাম, আমায় ডেকেছেন ছোটো সাহেব?
আগে তুই ভিতরে আয়। জি ছোটো সাহেব। আমি ছোটো সাহেবের ঘরে ঢুকলাম। আজকে ছোটো সাহেবকে অনেক সুন্দর লাগছে, আগের থেকেও বেশি। আমি তো ওনার দিক থেকে চোখ নামাতেই পারছি না। কেন যে ওনাকে এত ভালো লাগছে আমি ওনাকে অনুভব করতে পারছি। ওনার স্পর্শকে ছোটো সাহেবের ডাকে আমার হুঁশ ফিরল। ছোটো সাহেব আমাকে বলছেন, ছোঁয়া শোন। জি ছোটো সাহেব। কালকে যে আমার ফ্রেন্ডসরা এসেছিল, তাদের গার্লফ্রেন্ড, আমি তো ওই মেয়েদের সামনে তোকে আমার গার্লফ্রেন্ড বলেছিলাম। ওরা আজকে বলেছে তোকে সাথে করে যেতে পার্টিতে। তুই যাবি আমার সাথে? তুই না করবি না। তুই এই কথা বলে বের হবি যে তুই তোর এক ফ্রেন্ডের বার্থডেতে যাবি। না করতে পারবি না। না করলে কিন্তু তোর খবর আছে। না না, কোনো সমস্যা নেই, আমি যাব আপনার সাথে। ছোটো সাহেব এক একটা অর্ডার, এক একটা অনুরোধ, এক একটা অত্যাচার আমাকে পাগল করে দিচ্ছে। জানি না কিসের টানে আমি ছোটো সাহেবকে নাও করতে পারি না। আমি যখন ছোটো সাহেবের ঘর থেকে বের হব, তখনই আকাশ মানে মেম সাহেবের ছোটো ভাই ওনার ঘরে ঢুকলেন। তিনি ছোটো সাহেবকে বললেন, এত সেজে কোথায় যাওয়া হচ্ছে? আরে আকাশ, তুমি কখন আসলে? এই তো একটু আগে। বললে না তো কোথায় যাওয়া হচ্ছে? গার্লফ্রেন্ড? না না, একটা ফ্রেন্ডসের পার্টি আয়োজন করছে, সেখানে যাচ্ছি। ও আচ্ছা, যান যান। তোমার হঠাৎ এই ঘরে আসা? যার জন্য এসেছি সে তো ট্রিপে গেছে। কালকে আসবে বাড়িতে? আপনিও না প্রান্তিক ভাইয়া? সব বুঝি আমি আকাশ। আমার বুনুটা গেল, কিন্তু তুমি গেলে না কেন? তাহলে একটু কথা বলতে পারবে? আসলে ভাইয়া, একটা ট্রিপ শুধু মেয়েদের জন্য। ও, আমরা লেট হয়ে যাচ্ছি, পরে কথা হবে তোমার সাথে। আমি আমার রুমে গেলাম, রুমে যেয়ে রেডি হয়ে নিলাম। আমি বের হলাম। স্যার আমাকে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ। আজকে আমার এক ফ্রেন্ডের বার্থডেতে, সেখানেই যাচ্ছি। সেই কবে থেকে বলে রেখেছে যেতেই হবে, না গেলে আমার সাথে কথাই বলবে না। আচ্ছা যাও, তুমি একা যাবে? রাস্তাঘাটের যা অবস্থা, কখন কি হয়ে যায়। আমি তো এখনই বেরোচ্ছি, তোকে নিয়ে যাব। হ্যাঁ রে ছোঁয়া, তুই যা ওর সাথে, তোকে নামিয়ে দিয়ে আসবে। তুই যেইভাবে বাইক চালাস একটু সাবধানে নিয়ে যা। আরে ছোঁয়া, ড্যাডকে বলো, আগে তো তুমি আমার পিছনে বসে কলেজে গিয়েছিলে, কোথাও কখনো পড়ে যাসনি? না পড়লেই ভালো। যাও। জি সাহেব। আমি আর ছোটো সাহেব বের হয়ে গেলাম। ছোটো সাহেব বাইকটা বের করলেন, আমাকে বসতে বললেন, আর এটাও বললেন যে ওনাকে শক্ত করে ধরে বসে থাকতে। আমি ওনাকে শক্ত করে ধরে বসলাম। সাহেব আর বাকিরা সবাই বলছেন, সাহেব সবাইকে বলছেন, ওরা দুজন যেহেতু বাইরে চলে গেছে, তাই তোমাদেরকে আমি কথা বলতে চাই। জি বলুন। ভাবছি যে প্রান্তিকের বিয়ে দিয়ে দেবো। বিয়ের বয়স তো হয়েই গেছে ওর। কিন্তু ড্যাড কার সাথে দিবে? মেয়ে, মেয়ে তো ঠিক করাই আছে অর্ণব। কিন্তু কে? ছোঁয়া? কি ছোঁয়া? আফজাল, তুই কি ভেবেচিন্তে বলছিস তো কথাটা? হ্যাঁ মা, আমি ভেবেচিন্তে বলছি। মাঝে মাঝে প্রান্তিক বাইরের মানুষের সামনে যেভাবে অর্ডার দেয় আর অত্যাচারটুকু করে, তাতে ওনারা মনে করেন ছোঁয়া ওর স্ত্রী। আর আমরা মিথ্যে বলেছি, সেই মিথ্যেকে আমরা সত্যি করে তুলি। কিন্তু তারপর কোনো কিন্তু নাই, ভেবেচিন্তে কথা বলছি। ঠিক আছে। ছোটো সাহেব আমাকে সেই পার্টিতে নিয়ে আসলেন, আমাকে ওনার ফ্রেন্ডদের সামনে নিয়ে গেলেন। কালকে ওই ফ্রেন্ডসরা ছাড়া আরও অনেকেরা এসেছে। কালকে ওই মেয়েরা এসে আমাকে নিয়ে যাচ্ছে আর বলছে, আজকের রাতটা শুধু তোমার জানটাকে ছেড়ে আমাদের সাথে থাকতে হবে, চলো তো। আমাদেরকে একটু সাহায্য করো রান্নাতে। আমাদেরগুলো বলেছিল তুমি খুব মজা করে রান্না করতে পারো। হুম চলো, চলো। আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, সেই হাত ধরে, যেই হাতে আজকে ছোটো সাহেব মোচড় দিয়েছেন, তাই একটু ব্যথা অনুভব করলাম। তাই সামান্য চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে ওই মেয়েগুলো বলে উঠলো, হাতে কি হলো? এনি প্রবলেম? নাথিং। ছোটো সাহেব ওনাদের বলছেন, ওর হাতে ইদানিং একটু বেশি ব্যথা হয়, ভাবছি যে আমি নিজে যে ডাক্তার দেখাবো। ও আইসি, লেটস গো। আমি ওই মেয়েগুলোর সাথে চলে গেলাম। মেয়েগুলো আমাকে রান্নার ওইখানে নিয়ে যেয়ে বলছে, হেল্প করো না প্লিজ রান্না করতে। কত কি রান্না করতে বলেছে এনারা, আমি করতে পারিনি এখনও। আবার এরা বিকালে নাস্তা করবে, সেটাও তো করতে পারোনি। তুমি আগে বিকেলের নাস্তা করতে হেল্প করো না ওকে। আপনারা আমার কাছে দিন এই যে প্যাকেটগুলো। আমি রান্না করা শুরু করে দিলাম। বিকেলের নাস্তা তৈরি করা শেষ, আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। আমি মেয়েগুলোকে বলতে লাগলাম, আপনারা নাস্তা সার্ভ করে দিন, আমি রাতের জন্য খাবার বসিয়ে দিলাম। জি দাও। ওনারা নাস্তা নিয়ে চলে গেল, সবাইকে সার্ভ করে দিচ্ছি। ওনারা খাবার খাচ্ছেন আর বলছে, সুস্বাদু, নিশ্চয় ছোঁয়া রান্না করছে। এই রকম রান্না একমাত্র ছোঁয়াই করতে পারে, আর কেউ না। আরে তোমরা তো সব খেয়ে নিচ্ছ, আমাদেরকে তো দিচ্ছ না। নাও তোমরা। ওয়াও, ভাবছি ওর কাছে রান্না শিখবো। আমরা এত কিছু বলছি আর আপনি চুপ করে বসে রয়েছেন প্রান্তিক ভাইয়া। আমি আর কি বলবো, প্রতিদিন তো ওর হাতে রান্না করা খাবার খাই, প্রতিদিন বলি ওয়াও টেস্টি, আজকে না হয় বাদে দিলাম। ওয়াও, ছোঁয়া কোথায়? রান্নার ওইখানে রাতের জন্য রান্না করছে। ও আমি আসছি, তোমরা এখানে, আর ওই মেয়ে একলা, যাও হেল্প করো। জি জি, শেষ করে যাচ্ছি। ছোটো সাহেব আমার ওইখানে আসলেন, আমি রান্না করছি। উনি আমার কাছে যেয়ে বললেন,
থ্যাঙ্কস রে এত সুস্বাদু নাস্তা সার্ভ করার জন্য। যেটা আমার কাজ আমি সেটাই করি, আমি তো আর আপনার সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারি না। ও আমার হাত ধরে মোচড় দিয়ে এই পাশে ঘুরিয়ে বলছে, আজকে তুই এমন কিছু করবি না যেটাতে আমাকে নিয়ে সবাই ফান করে। না না, করবো না, আমাকে ছাড়ুন, আমার খুব ব্যথা লাগছে। পিছনে দাঁড়িয়ে ওই মেয়েগুলো একটা কাশি দিল, তখন সাথে সাথে ছোট সাহেব আমাকে ছেড়ে দিলেন। আমি আমার হাতটা বুলাতে লাগলাম, খুব ব্যথা করছে আমার হাতটা। ছোট সাহেব মেয়েগুলোকে বলছে, আরে ভাইয়া, আজকের রাতটা শুধু একটু সবুর করে থাকুন, এরপর থেকে তো আপনারে থাকবে। উনি মাথায় হাত দিয়ে চলে গেলেন। আমি হাত বুলাতে বুলাতে আবার রান্না করা শুরু করলাম। মেয়েগুলো আমাকে জিজ্ঞাসা করলো, তোমাদের রিলেশনে কত দিনের? বেশি দিনের না? অনেক ভালোবাসে তাই না? এই প্রশ্ন শুনে একটু তাকালাম ওনার দিকে। আমি কি সত্যিই ছোট সাহেবকে ভালোবাসি? আর কিছু না ভেবে বলে দিলাম, অনেক। তারপর আর ওনারা কিছু বললেন না। আমার যেটা প্রয়োজন খুঁটিনাটি সেটা এনে দিচ্ছেন। অবশেষে আমার রান্না করা শেষ। একজন মেয়ে বলে উঠল, আরে তোমার ড্রেস আর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, আসো তুমি আমাদের সাথে। আমাকে ওনারা একটা ঘরের ভিতর নিয়ে গেলেন। ঘরের ভিতর নিয়ে যেয়ে একটা ড্রেস দিলেন আর বলল যেটা পরে আসতে। আমি ওয়াশরুমের ভিতরে যেয়ে ড্রেসটা পরে আসলাম, গায়ে ওড়না দিয়ে বের হলাম। তাই ওনারা আমাকে বলছে, আরে তুমি ওড়না পরে এসেছো কেন? আমরা তো এইসব ড্রেসে মোটেও ভালো লাগে না, ওড়না সরাও। ওনারা নিজেই ওড়না সরিয়ে দিলেন। আমার কেমন জানি আনকমফোর্টেবল লাগছে। ওনারা বলতে লাগলো, কত সুন্দর লাগছে তোমাকে, তুমি চুলটা খুলে দাও, তাহলে আরও সুন্দর লাগবে। ওনাদের কথা মতো আমি চুলটা খুলে দিলাম। তারপর বাইরে চলে এসলাম। বাইরে এসে দেখি ওনারা সবাই মিলে খুব আনন্দ করছে। মেয়েগুলো সামনে যেতে বলছে, হে গাইস। সবাই এইদিকে তাকালো। ছোট সাহেব আমার দিকে তাকালো, আমার দিকে তাকিয়ে রয়েছে। সবাই যে যার মতো নিজেদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। উনি আমার দিকে তাকিয়ে রয়েছেন। ওনার এক বন্ধু ওনার কাছে যে ধাক্কা দিল, ওনার হুঁশ ফিরল। সবাই যে যার মতো আনন্দ করছে। ছোট সাহেবের কিছু বন্ধু আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি নিজেকে সামলিয়ে চলতে লাগলাম। ছোট সাহেব এই বিষয়টা খেয়াল করলো যে তারা খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোট সাহেব আমার পিছনে দাঁড়িয়ে ঘাড়ের ওইখান দিয়ে মুখ সামনে নিয়ে আমাকে বলছেন, আমার কিছু ফ্রেন্ড আছে অনেক লুচ্চা, নিজেদের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্যের গার্লফ্রেন্ডের দিকে নজর দেয়, তুই সাবধানে থাকিস। কী করছিস? আমি তোর সাথে থাকছি, এই ফাজিলগুলো কখনো কি করে তোর সাথে? তুই আমার সাথে থাক। ছোট সাহেবের বন্ধুগুলোর গার্লফ্রেন্ডরা তাদেরকে বলছে, দেখ দেখ, তোমাদের বন্ধুকে দেখে কিছু শিখো। কি শিখবো? তোমাদের ওই খারাপ বন্ধুর কুনজর থেকে বাঁচানোর জন্য কিভাবে প্রান্তিক ভাইয়া ছোঁয়াকে প্রোটেকশন করছে। তোমরা তো কিছুই করনি, আমাদের পাশ দিয়ে হাঁটনি। আরে ছোঁয়া তো শান্তশিষ্ট মেয়ে, তেমন কিছু বলে না, তাই প্রোটেকশন নিচ্ছে। তাহলেই ভালো। ছোট সাহেব বারবার শুধু আমার সাথে থাকছেন ওই ছেলেগুলোর কুনজরের জন্য। উনি হঠাৎ করে বলে উঠলেন, আমি একটু আসি রে, তুই সাবধানে থাক। জি ছোট সাহেব। ছোট সাহেব চলে গেলেন। আমি একলা একা দাঁড়িয়ে রয়েছি। ছোট সাহেব দূরে চলে যাওয়াতে সুযোগে কয়েকটা ছেলে এসে আমার গায়ে টাচ করার চেষ্টা করছে। আমার খুব রাগ উঠছে। আমি কিছুতেই আমার রাগকে কন্ট্রোল করে রাখতে পারছি না। আমি ছেলেটার পায়ে পাড়া দিলাম। ছেলেটা চিৎকার দিয়ে নিচে পড়ে বসে রইল। ছেলেটার চিৎকার শুনে সবাই এদিকে ঘুরে তাকালো। ছেলেটা উঠে দাঁড়িয়ে আমার গায়ে টাচ করার চেষ্টা করছে আর বলছে, তোর এত বড় সাহস, আমাকে লাথি মারছিস, দাঁড়াও দেখাচ্ছি তোর মজা। আমি ছেলেটাকে একটা থাপ্পড় মারলাম। ছেলেটা আমার হাতে থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে গেল। আমি ছেলেটার কাছে যেয়ে কয়েকটা লাথি মারলাম। লাথি মেরে তারপর বলতে লাগলাম, তোদের মতো ছেলেদের জন্য কোনো মেয়ে সুরক্ষিত নেই। একটা করে গার্লফ্রেন্ড আর স্ত্রী থাকা সত্ত্বেও একটা মেয়ের সাথে ঘোরাই লাগবে, মেয়েটার কুনজর দিতে লাগবে, মেয়েটার সাথে রুমমেট করাই লাগবে, অথচ একটা থাকার সত্ত্বেও। ছোট সাহেব চলে এসেছেন, তিনি সবই দেখছেন। আমি আবার বলা শুরু করলাম, তোমার সাহস হয় কোথা থেকে আমাকে টাচ করার? এই জীবনে শুধু আমাকে টাচ করার অধিকার আছে ওনার। ছোট সাহেবকে দেখি, আর কারো নয়। উনি ছাড়া যে আমাকে টাচ করতে আসবে তার অবস্থা এরকম হবে। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড। আমি ছোট সাহেবের সামনে যে বলছি, আই উইল গো টু মাই হোম, প্লিজ লেটস গো। ইয়া শিওর। ছোট সাহেব ভালোই সেই 5 বন্ধু বলেছে, আরে এখনই চলে যাবি নাকি? খেয়ে যা। আরে প্রান্তিক, তুই কিছু বল ছোঁয়াকে। এই খেয়ে যা। ঠিক আছে। 5টা মেয়েগো বলে উঠলো, তোমাদেরকে কে বলেছে ওই বদগুলোকে ইনভাইট করার জন্য? খুব ভালোই করেছে জান, এরা খুব লুচ্চা, পুরো পার্টিটা মাটি করে দিল। ছোঁয়া চল খেয়ে নিবে। আমাকে নিয়ে গেল খাওয়ার জন্য। ছোট সাহেব নিয়ে গেল। ছোট সাহেবের বন্ধুরা বলছে, তোকে কে বলেছিল ছোঁয়ার সঙ্গ ছাড়তে? তাহলে সাহসটুকু পেত না এইভাবে ছোঁয়াকে কাছে যাওয়ার? একটু ছোঁয়াকে মানা আর কিছুক্ষণ পার্টিতে থাকার জন্য। তোরা চলে গেলে পুরো পার্টিটা স্পয়েল হয়ে যাবে রে। পারলে ওই বদগুলো চলে যাস।
ছোট সাহেব ওদের দিকে অন্যরকমভাবে তাকালো। তারপর ওনারা বলা শুরু করলো, হয়তো আমাদের সামনে বলতে লজ্জা পাচ্ছে, আমরা একটু ওইদিকে যাই। চল। ওনারা চলেই গেলে আমি চুপচাপ বসে রইলাম। ছোট সাহেব আমাকে বলছে, ছোঁয়া, আমাদের এখন পার্টিতে থাকা উচিত। দেখ, এই পার্টিটা শুধু আমার আর তোর জন্য আয়োজন করা আছে। আমি একটা সুন্দরী গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছি তার জন্য, বাট আই ডোন্ট এনি রিলেশনশিপ উইথ ইউ, ইউ নো দ্যাট, আই নো দ্যাট। তারপর কেন এমন কথা বলছে ছোট সাহেব? কারণ মেয়েগুলো তো আর জানে না আমরা রিলেশন করি, আর এটাও জানে না তুই আমাদের বাসায় থাকিস আর কাজ করিস। প্লিজ তুই যা, আমি ওই লুচ্চাগুলোকে দেখে নিব, তুই থাক, ঠিক আছে? ওই 5জন ওদের গার্লফ্রেন্ডকে বলছে, তোমাদের একটা কথা বলার আছে, বলো। প্রান্তিকা ছোঁয়ার মাঝে কোনো রিলেশন নেই, ওদের মাঝে কোনো সম্পর্ক নেই। কি? তোমরা তাহলে আমাদেরকে মিথ্যে বললে কেন? এর জন্যই যে এরা 2জন এক হতে পারে। আমরা কিছুই বুঝতে পারলাম না কি বলার চেষ্টা করছে। ছোঁয়া হলো প্রান্তিকের বাসায় একজন আন্টির কাজ করতো তার মেয়ে। না, এটা অবিশ্বাস্যকর, এটা সত্যি নয়। কারণ যেইভাবে কথা বলছিল দেখে মনে হচ্ছিল না। কারণ প্রান্তিকের বাবা ওকে পড়ালেখা শেখায়। মেয়েটা প্রচুর ভালোবাসে আমাদের বন্ধুটাকে, অনেক কেয়ার করে। ওর মনের কথা এক নিমেষে বুঝে যায়। প্রান্তিকের জন্য ওর থেকে যোগ্য আর কেউ নেই। ওর জন্য সবই করতে পারে মেয়েটা। আমরা চাই যে ওদের মাঝে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। তোমরা প্লিজ আমাদেরকে হেল্প করো। ঠিক আছে, আমরা হেল্প করব ওদের দুজনকে কাছাকাছি আনার। ওনারা আমাদের কাছে আসতেই লাগলেন। ছোট সাহেব আমাকে বলছেন, তুই এতটা রিয়াক্ট নাও করতে পারতি, আর শেষের ওই কথাটা নাও বলতে পারতি। ঠিক তো বলছি। এই জীবনে শুধু আমাকে ছোঁয়ার আপনার অধিকার আছে, আর কারো না। আপনি আমাকে ছুতে পারেন, অত্যাচার করতে পারেন, কিন্তু আর কাউকে এই অধিকার দেনি। শুধু আমাকেই কেন? কারণ তুই আমাকে, কারণ আপনি আমার ছোট সাহেব। আমি আপনার ছোট সাহেবের সব অত্যাচার সহ্য করতে পারি, আর কারো না। আমার এই কথা শুনে উনি আর কিছু বলতে পারলেন না। কোনো এক বাধার কারণে আমি ছোট সাহেবকে বলতে পারলাম না, ছোট সাহেব, আমি আপনাকে ভালোবাসি। ছোট সাহেবের বন্ধুরা ওনাকে জিজ্ঞাসা করছে, কিরে প্রান্তিক, ও কি রাজি হয়েছে থাকতে? প্রিয়াঙ্কা, সুমি, সুমাইয়া, পারুল, সাদিয়া, তোরা একটু ছোঁয়ার খেয়াল রাখ। জি প্রান্তিক ভাইয়া। আর আরিফ, আসিফ, সুমন, রাজ, রাকিব, তোরা আমার সাথে আয়। চল। ওনারা সবাই মিলে বাইরে গেল। ওই ছেলেগুলোর কাছে গেলেন যারা ছোঁয়াকে চেষ্টা করছিল। ছোট সাহেব তো অনেক রেগে গেছেন। ওনার রাগ আর কেউ না দেখতে পারলেও আমি দূর থেকে অনুভব করছি। ছোট সাহেব ওই ছেলেটার শার্টের কলার ধরে বলছেন, তোর সাহস তো কম নয়, আমার সামনে আমারটাকে ছোঁয়ার চেষ্টা করছিস। আর বদ, এত কিছুর পরেও তোরা এখানে রয়েছিস, গেট আউট। তুই কিন্তু আমাদেরকে অপমান করছিস, গেট আউট। এই ছেলেগুলো চলে গেল। এই ফাজিলগুলো বেশি বার বেড়েছে। আর তোদের হুদ নেই যে ওদের ইনভাইট করেছিস কেন রে? সরি, চল খেয়ে দে, শুরু করি আমাদের পার্টি। তাড়াতাড়ি করে বাসায় ফিরতে হবে। চল। তারপর ছোট সাহেব ওর বন্ধুরা আসলো, সবাই খেতে বসলো। প্রিয়াঙ্কা হঠাৎ করে বলে উঠলো, আরিফ জান, আজকে তুমি আমাকে একটু খাইয়ে দিবে আর আমি তোমাকে খাইয়ে দেবো। ওকে প্রিয়াঙ্কা বেবি। আসিফ জান, আমরাও। ওকে সুমি বেবি। সুমন, আমরা বাদ পড়বো কেন? ওকে সুমাই বেবি। রাজ, আমরাও কিন্তু। ওকে পারুল। রাকিব, আমরাও। জোরে। ওকে সাদিয়া। জোরে চিল্লাচ্ছ কেন? আসতে বললেও তো শুনতে পাই। আরে আমরা তো করবই। আর যাদের জন্য এই পার্টির অ্যারেঞ্জ করা হয়েছে তারা কই? কী গো প্রান্তিক ভাইয়া, ছোঁয়া করবে তো? আমি ছোট সাহেবের দিকে তাকালাম। ছোট সাহেব আমার দিকে তাকালো। আরিফ ভাইয়া হঠাৎ করে বলে উঠল, আরে তোরা কি বলেছিলি এরা তো নতুন নতুন রিলেশন শুরু করেছে, যার কারণে লজ্জা পাচ্ছে। বাদ দে, খাওয়ার পর্ব শেষ করে শুরু করি। আরে আমরা তো অবশ্যই কবর দেব, আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে শুরু করো। ছোঁয়া, শুরু করো। জি। আমার হাতে খাবার নিয়ে ওনার মুখের কাছে গেলাম। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর হা করে মুখে খাবার ঢুকিয়ে নিলেন। তারপর উনি আমাকেও খাইয়ে দিলেন। আজকে বলার সুযোগ ছিল আমার ভালোবাসার কথা ওনাকে জানাতে, কোনো এক বাধার কারণে বলতে পারলাম না। আমি ওনাকে সত্যিই চিনতে পারি না। উনি আমাকে একসময় এত আদর করেন যে আমি ওনাকে চিনতেই পারি না। আর একবার এতই অত্যাচার করেন, বুকটা কষ্টে ফেটে যায়। এসব বাদ দিয়ে বাইরে চলে আসলাম সবাই। সাদিয়া হঠাৎ ফোন করে উঠলেন, প্রান্তিক ভাইয়া, আপনারা সবেমাত্র রিলেশন শুরু করলেন তো, এখন একটা রোমান্টিক গানে ডান্স তো বানতা হে। রাইট, ডান্স ডান্স ডান্স। ওকে ফাইন সোয়া। ছোট সাহেব ওনার হাতটা আমার দিকে এগিয়ে আসলেন। আমি ওনার হাতে আমার হাত রাখলাম। রাজ ভাইয়া গান ছেড়ে দিলেন। ছোট সাহেব আমাকে টান দিয়ে ওনার কাছে নিয়ে গেলেন, আমার কোমরে হাত দিলেন। বাতাসের কারণে আমার চুলগুলো সামনে দাঁড়িয়ে আসছে। উনি ওনার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছেন। আমি খুব কাঁপুনি উঠছি। যখনই আমার কোমরে হাত দেন তখনই কাঁপুনি বেড়ে যায়। অন্য কেউ গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে প্রচুর রাগ ওঠে, কিন্তু ছোট সাহেব ছোঁয়া পেলে কোনো রকম ভালো লাগে। আর আমার
অনেক ভালো লাগে। আমি পারছিলাম না এখানে থাকতে, আমার মাথাটা ব্যথা করছে। আমি ছোটো সাহেবকে ধাক্কা দিয়ে বাইকের ওদিকটায় চলে আসলাম। ছোটো সাহেব আমার পিছন পিছন আসলো। আমার মাথাটা এতই ঘুরছে যে দাঁড়িয়ে থাকতে পারছি না। উনি আমার কাছে এসে বললেন, কী রে, আবার কি হলো, এভাবে চলে আসলি? ছোটো সাহেব, আমার মাথাটা ঘোরাচ্ছে, আমি আর এখানে থাকতে পারবি না। আমি একদম দাঁড়িয়ে থাকতে পারছি না, পড়ে যাচ্ছিলাম। ছোটো সাহেব আমাকে ধরলেন। তিনি সবাইকে বলছেন আমি ওকে নিয়ে বাসায় যাচ্ছি, ওর খুব অসুস্থ লাগছে। হ্যাঁ যাও। প্রিয়াঙ্কা আমাকে ধরে রাখলো। ছোটো সাহেব বাইকটা স্টার্ট করে দিলেন, আমাকে বসিয়ে দিল বাইকে। আমি ছোটো সাহেবকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তিনি আমাকে বাসায় নিয়ে যাচ্ছেন। বাড়িতে পৌঁছে গেছি। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, পড়ে যাব। উনি আমাকে ধরলেন, আমাকে কোলে করে তুলে নিলেন। কোলে করে নিয়ে আমার ঘরে নিয়ে যেয়ে শুইয়ে দিলেন। ছোটো সাহেব আমায় রেখে চলে যাচ্ছিলেন। আমি ছোটো সাহেবের হাতটা ধরলাম। তিনি আমাকে বলছেন, তোর খুব কষ্ট হচ্ছে কি? দাঁড়াও, আমি সবাইকে ডাক দিচ্ছি। উনি সবাইকে ডাক দিলেন। সবাই সাথে সাথে চলে আসলো। খালাম্মা ছোটো সাহেবকে বলছেন ডাক্তারকে ফোন দিতে। ছোটো সাহেব ডাক্তারকে ফোন দিলেন, ডাক্তার চলে আসলো। ডাক্তার আমাকে দেখছে। ডাক্তার আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে বললেন, ডাক্তার সবাইকে বললেন, আপনারা সবাই খেয়াল রাখবেন ও ঘুমাতে না দেরি করে। ঘুমাতে দেরি হয়েছে বলে এটা হয়েছে। ইঞ্জেকশন দিয়েছি ভালো ঘুম হওয়ার জন্য। আচ্ছা, খেয়াল রাখবো। আফজাল সাহেব, আপনি আমার সাথে একটু বাইরে আসুন, আপনার সাথে জরুরি কথা আছে। জি রাশেদ। ডক্টর আঙ্কেল সাহেবকে নিয়ে বাইরে গেলেন। ডক্টর আঙ্কেল সাহেবকে বলছেন, আফজাল, কিছু টেস্ট করাতে হবে ওর, খুব জরুরি, যত তাড়াতাড়ি সম্ভব করানো এই টেস্টগুলো। ঠিক আছে, আমি এখন আসি। ডক্টর আঙ্কেল চলে গেলেন। সাহেব সোফায় বসে পড়লেন। ম্যাম ছোটো সাহেবকে বলছেন, প্রান্তিক এত রাতে ছোঁয়া ঘরে কী করছে? আরে আজব তো ভাবি, আমি যদি এখন এই ঘরে থাকতাম তাহলে সকলে জানতো কী করে ছোঁয়া অসুস্থ? আমি তোমাকে এটা জিজ্ঞাসা করছি, তুমি এখন এই ঘরে কেন? ভুলে গেলে নাকি? ওর ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গেছিলাম, আমি ওকে সাথে করে নিয়ে গেছিলাম, আর রাতে করে নিয়ে এসেছি। বাসায় আসার সাথে সাথে ও দাঁড়িয়ে থাকতে পারছিল না। আমি ওকে কোলে করে নিয়ে ঘরে শুইয়ে দিই। ও আমার হাত টান দেয় অসুস্থ থাকার কারণে। তারপর আমি তোমাদেরকে ডাকি। ও আজব, তুমি তো ভাবি মাঝে মাঝে তুমি যত সব পাগলের মতো প্রশ্ন করো, আমার ভালো লাগে না। ওকে আদর করলে দোষ, অত্যাচার করলেও দোষ। আমি বুঝি না কি এমন করলে আমার দোষ হবে না। ড্যাড আর ভালোই লাগে না। ছোটো সাহেব রাগ করে নিজের ঘরে চলে গেলেন। বড় সাহেব পলাশ ম্যাম সাহেবকে বলছেন, ছেলেটাকে এইভাবে বলার কি দরকার ছিল? কি করব ওর মুখ থেকে এই সত্যিটা জানার জন্য? কাজল, আমি ড্যাডের একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে প্রান্তিকের সাথে কি করে ছোঁয়ার বিয়ে দিচ্ছে। মেয়েটা ওর সাথে বিয়ে হয় ভালো, কিন্তু কেন? মেয়েটাকে একের পর এক টর্চার করেছে ছেলেটা, তারপর তুমি এই কথা বলছো? কারণ বলেছে প্রান্তিক মাঝে মাঝে ছোঁয়াকে এমনভাবে টাচ করে যেগুলো মেয়েরা তার স্বামীর কাছ থেকে আশা করে। আর ছোঁয়া যে প্রথম পুরুষ ছুঁয়েছে সে প্রান্তিক ছাড়া আর কেউ নয়। আর ছোঁয়া তার টাচকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি কিছুই বুঝি না ছেলেটার মনে কী চলেছে। পেছন থেকে দাদিমা বলছে, তোরা দুজন এখানে কী করছিস? মেয়েটাকে একটু রেস্ট নিতে দে। দাদিমা, তুমি একলা এইখানে এসেছো? চলো চলো তুমি। ওনারা সবাই চলে গেল। ছোটো সাহেব ওনার ঘরে বসে ফেসবুকিং করছে আর মেসেঞ্জার ফ্রেন্ডদের সাথে টুকি কথা বলছে। হঠাৎ করে দেশের বাইরে একটা আইডি থেকে মেসেজ আসলো। ছেলেটা বাঙালি কিনা কানাডা থেকে। ছেলেটার নাম জ্যাক। এর আগেও ছোটো সাহেবের সাথে কথা হচ্ছে, বলতে গেলে ফ্রেন্ডস। তিনি লিখেছেন, প্রান্তিক, আমি কিছুদিনের জন্য আমি বাংলাদেশে আসছি, কিন্তু থাকার কোনো জায়গা পাচ্ছি না। আমায় একটু হেল্প করবে? শিওর, আমি আমার বাসাতেই থাকতে পারো। আমার ড্যাড অনেক ভালো মানুষ, ওনাকে বুঝিয়ে বললে উনি তোমার থাকতে দিবে। থ্যাঙ্কস, ফ্রেন্ডশিপের নো থ্যাঙ্কস। ওকে ওকে। ছোটো সাহেব জ্যাকের সাথে কথা বলে শুয়ে পড়লেন। আর আজকে উনি খুব ক্লান্ত। কাঁথাটা বুকের সাথে জড়িয়ে ঘুমিয়ে পড়লেন। সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেল। উফ, খুব মাথা ব্যথা করছে। আমি বিছানা ছেড়ে উঠলাম। হাঁটতে হাঁটতে সিঁড়ির ওই পর্যন্ত গিয়েছি। এই পর্যন্ত যাওয়ার পর পা পিছলে পড়ে যাচ্ছিলাম। তখন সাথে সাথে ছোটো সাহেব এসে আমাকে ধরলেন। আমাকে ধমকানো সুরে বললেন, অসুস্থ শরীর নিয়ে উনি একা একা উঠছেন, চল ঘরে চল। না ছোটো সাহেব, আমি ঘরে যাব না, আমি ঠিক আছে, আমি রান্নাঘরে যাব। ঠিক আছে, আমি তোকে দিয়ে আসছি। না থাক ছোটো সাহেব, আমি একাই যেতে পারবো, আপনি আপনার ঘরে যান। ঠিক আছে। আমি একলাই রান্নাঘরে গেলাম। ছোটো সাহেব সোফায় যেয়ে বসলেন। খালাম্মা আমাকে দেখে বলছেন, আজকে কেন তুই বাইরে আসলি? ঘরে রেস্ট নিতি। খালাম্মা, আমার ঘরে বসে থাকতে ভালো লাগছে না, তাই এখানে চলে এসেছি। সাহেব নিচে চলে এসেছেন। একে একে সবাই চলে এসেছেন। খালাম্মা আমাকে নিয়ে গেলেন। সাহেব সবাইকে বলছেন, সবাই এখানে রয়েছে ভালো, আর প্রান্তিক তুমিও রয়েছে ভালো। তোমাকে বিশেষ করে কথাটা বলার জন্য আছে। কি ড্যাড? তোমার বিয়ে ঠিক করে রেখেছি। ছোটো সাহেব একটু শক খেলেন, তারপর বললেন, কার সাথে ড্যাড? কার সাথে ড্যাড?
ছোঁয়ার সাথে আমি তোমার বিয়ে ঠিক করেছি। কি ছোঁয়ার সাথে? ড্যাড তুমি পাগল হয়ে গেছো? আমি ঠিক আছি, আমি ভেবেচিন্তেই বলছি তোমার সাথে ছোঁয়ার বিয়ে হচ্ছে। ড্যাড এই বিয়ে ঠিক করার আগে আমার মতামত জানার চেষ্টাও করলে না, হুট করে বিয়ে করে ফেললে। আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না ড্যাড? আমার কথাই শেষ কথা, তোমার বিয়ে ছোঁয়ার সাথে হবে। এই বিষয়ে আর কোনো দ্বিমত নেই, সেটা আমি আশা করব। এই কথা বলে সাহেব বের হয়ে গেলেন। আমি তো এই কথা শোনার পর হয়ে দাঁড়িয়ে রইলাম। সাহেব আমাকে একবারও জিজ্ঞাসা করলেন না এত বড় ডিসিশন নেওয়ার আগে? এই ডিসিশন যে আমার পুরো জীবনের ব্যাপার। আমি চোখের পানি ফেলতে ফেলতে নিজের রুমে চলে আসলাম। দাদিমা আমার পিছন পিছন আসলেন। দাদিমা আমাকে বললেন, তুই এইভাবে কাঁদছিস কেন রে দিদিভাই? কিছু না, এমনি। তোর তো খুশি হওয়ার কথা এই বিয়েতে। তোর ভালোবাসার মানুষের সাথে বিয়ে হচ্ছে, এতে তুই কাঁদছিস কেন? তুই তো এখন হাসবি। আমি দাদিমাকে জড়িয়ে ধরে আরও কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আমি ভাসলে কী হবে? যাকে ভালোবাসি সেই তো আমাকে ভালোবাসে না, আমাকে দু চোখে দেখতে পাচ্ছে না, সবসময় আমার ওপর টর্চার করে। তুমি বলে দাদিমা, এই কথা শুনে আমি কি খুশি হতে পারি? পিছন থেকে মেম সাহেব বলে উঠলেন, ও না ভালোবাসুক তাতে কি হয়েছে? তুই তো ভালোবাসিস, তুই তোর ভালোবাসা দিয়ে ছেলেটার ভালোবাসা দিকে নিয়ে আসবি। আমি জানি, আমার বিশ্বাস আমার দেবরটা তোকে বিয়ের পর ভালোবাসবে। মেম সাহেব, কাজল ঠিক কথাই বলেছেন বড় সাহেব। এখনও তুই কি আমাদেরকে মেম সাহেব বড় সাহেব বলে ডাকবি? আমাকে তুই আপু বলে ডাকবি, বুঝলি? আরে আমাকে ভাইয়া বলে ডাকবি, ঠিক আছে? ছোট সাহেব তো রাগ করে উপরে চলে গেছে। যে উপরে গেছে রাগ করে সব কিছু উলটপালট করতে লাগলো আর বলতে লাগলো, ড্যাড কি পাগল হয়ে গেছে নাকি? বিয়ে দিবে আমার, বিয়ে দিবে, ভালো কথা। তাও কার সাথে? ছোঁয়ার সাথে। ওকে তো আমার সাথে মানায় নাকি? অদ্ভুত ড্যাডের কাণ্ড কারখানা দেখে আমি নিজেই পাগল হয়ে গেলাম। একবার নিজের মনকে জিজ্ঞাসা করে, তোকে ছোঁয়ার পাশে মানায় নাকি? তারপর এমন উল্টোপাল্টা বলিস। ছোট সাহেব পাশে ফিরে তাকিয়ে সে নিজেকেই দেখতে পেল। ছোট সাহেব আবার বলা শুরু করলো, কি আমি উল্টোপাল্টা বলছি? আমি এই কথা মন থেকেই বলছি। না, তুমি মন থেকে বলছো না, তুমি নিজের মনকে প্রশ্ন করো তোমাকে ছোঁয়ার সাথে মানায় কিনা। একবার চোখ বন্ধ করে দেখো তুমি কাকে দেখে পাচ্ছ। কি আজে বাজে কথা বলছো? ছোট সাহেব আশেপাশে তাকিয়ে দেখে সত্যি ছোট সাহেব এইবার নিজের মনকে প্রশ্ন করতে লাগলো আর নিজের চোখটাকে বন্ধ করে রাখলো। আপু আমার হাতটা একটা শরবত ধরিয়ে দিয়ে বলল, এই শরবত প্রান্তিকটাকে দিয়ে আসো। আমি পারবো না, উনি এইবার আমাকে নিশ্চিত আবার টর্চার করবে। তবু সাহস করে যেতে হবে তোকে ওর সামনে। আমি জানি রেগে গিয়ে একদম মাথা গরম হয়েছে। একটু ঠান্ডা শরবত দিয়ে ওর মাথাটা ঠান্ডা করে দিয়ে, হি হি, হাসিস না, এইবার উপরে যা। আমি উপরে চলে গেলাম। ছোট সাহেব ঘরের বাইরে দাঁড়িয়েছে। দরজায় একটা টোকা দিলাম। ছোট সাহেব সাথে সাথে এইদিকে তাকালেন। আমাকে দেখে আরও রেগে গেলেন। রাগে আমার কাছে এসে হাতটা ধরে বলতে লাগলেন, তুই এই ঘরে কি করছিস? এইখান থেকে চলে যা, ফাজিল একটা। ছোট সাহেব, আপনি কি আমাকে আপনার ঘর থেকে আমাকে বের করে দিচ্ছেন নাকি আরও ঘরে প্রবেশ করাচ্ছেন? আমার হাতটা ঝেড়ে দিয়ে চুলের মুঠি ধরে বলতে লাগলেন, চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। তোর সাথে যদি আমার বিয়ে হয়ে যায়, কেন তুই কখনো আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবি না। অধিকার লাগবে না আমার। আমি আপনাকে স্বামী মানলেই হবে আর আপনাকে আমি ভালোবাসবো। ফাজিল মেয়ে একটা, এখান থেকে যাচ্ছি তো। তোর হাতে এটা কি? ঠান্ডা শরবত আপনার জন্য এনেছি, এটা নিয়ে যাস না, রেখে যা। ঠিক আছে ছোট সাহেব। আমি ছোট সাহেবের ঘর থেকে বের হয়ে আসলাম, নিচে চলে আসলাম। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। উনি এই কথাটা বলতে পারলেন, স্বামীর অধিকার দিতে পারলেন? আমি কোনোদিনই এটা ভাবতে পারিনি। ছোট সাহেব চলে আসলেন। আমার চোখের পানি থেকে উনি বলছে, কী হয়েছে, কাঁদছো কেন? কোথায় না তো। প্রান্তিক কিছু বলেছে তোকে আবার? ছোট সাহেব কী বলবেন, উনি তো কিছুই বলেন। আচ্ছা, তোকে তো আমার সাথে একটু বের হতে হবে। কেন? হাসপাতালে যেতে হবে কিছু টেস্ট করতে। ও, রেডি হয়ে আয়। ঠিক আছে। আমি আমার রুমে গেলাম রেডি হওয়ার জন্য। পিছন থেকে খালাম্মা বলে উঠলো, কিসের টেস্ট দিয়েছে রে গো? বোধহয় মাথায় কোনো ব্যথা হয়, দাঁড়িয়ে থাকতে পারে না, সাথে সাথেই পড়ে যায়। জানি না মেয়েটার কী হয়েছে, সব কিছু ভালোই ভালোই হয়ে হলো। সাহেবের মোবাইল ফোন আসলো। সাহেব ফোন রিসিভ করলো। জানি না ওপাশ থেকে কি বলল। উনি হঠাৎ করে বলে উঠলেন, ঠিক আছে আমি আসছি। আমি রেডি হয়ে বাইরে চলে আসলাম। সাহেব বলল, আমাকে এক্ষুনি অফিস যেতে হবে, ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। ওই সময় ছোটো সাহেব নিচে নামলো। সাহেব ছোটো সাহেবকে দেখে বলল, প্রান্তিক, জি ড্যাড। ছোঁয়াকে তুই একটু হসপিটালে নিয়ে যা, ডক্টর তো ওর মাথা ব্যথার জন্য কিছু টেস্ট করাতে দিয়েছে। আমাকে এখন অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যেতে হবে, তুই নিয়ে যা ওকে। ছোটো সাহেব বের হয়ে চলে গেলেন। ছোটো সাহেব আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। চলবে গল্প ছোট সাহেবের অত্যাচার, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।